বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কোথাও অবহেলায়, কোথাও গর্বে ভাষা শহীদদের স্মৃতি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সালাম, বরকত, রফিক, শফিউর আর জব্বার, এই 5 ভাষা শহীদের মধ্যে বরকত আর শফিউরের জন্মস্থান ভারতে। সালাম, রফিক ও জব্বারের জন্মস্থানে ভাষা আন্দোলনের 71 বছর পর খোঁজ নিতে গিয়েছিল এটিএন নিউজ টিম। কেমন আছে শহীদের জন্মস্থান, কেমন আছেন তাদের স্বজনরা? এ নিয়ে আমাদের বিশেষ আয়োজন, দেখুন আজ সারাদিন। এবারে পুরো খবর। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল মাতৃভাষার অধিকার, মহান সেই শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহর থেকেই জেগে ওঠে সারা দেশ। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের। ফুলে ফুলে পূর্ণ শহীদ মিনার। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক। ভাষা আন্দোলন সাধারণ জনগণের মধ্যে কতটা চেতনার স্ফুরণ ঘটিয়েছিল তার প্রমাণ ভাষা শহীদ সালামের আত্মাহুতির ঘটনা। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী হয়েও 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা ভেঙে বিক্ষোভে যোগ দিয়েছিলেন টকবগে তরুণ সালাম। তার হৃদয় ছুঁয়ে যায় ভাষা আন্দোলন। সালামের জন্মস্থান ফেনী জেলার সালামনগর গ্রাম কেমন আছে খোঁজ নিয়েছেন মাসুদুল হক, ছবি তুলেছেন গিয়াসউদ্দিন মামুন, সঙ্গে ছিলেন ফেনী প্রতিনিধি দিদারুল আলম। ঢাকা থেকে ফেনীর দাগনভূঞার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের অনেকটা পাশেই সালামনগর, ভাষা শহীদ আব্দুল সালামের গ্রাম। 1925 সালে এখানেই জন্ম তার। ভাই বোনদের মধ্যে একমাত্র ভাই আব্দুল করিম এখনো বেঁচে আছেন, তবে বয়সের কারণে অনেক কিছুই এখন অস্পষ্ট তার। আমার জানা মতে আমার ভাই খুবই ভালো ছিল, আব্বা আম্মা ভাই বোন অন্যদের সাথে কোনো ব্যতিক্রম কিছু হয় নাই। ফ্যামিলির মধ্যেও কেউ সরকারি কোনো চাকরি বাকরিও পায় নাই, আমরাও কেউ পাই নাই।
আর্থিক অনটনে দশম শ্রেণীর বেশি লেখাপড়া এগোয়নি সালামের। দেশভাগের পর ঢাকায় গিয়ে চাকরি নেন পিয়নের পূর্ব পাকিস্তান সরকারের শিল্প বিভাগে। থাকতেন নীলক্ষেত ব্যারাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি নীলক্ষেত থেকে অফিসে যাওয়ার পথে 27 বছরের এই তরুণ আন্দোলনে যোগ দেন। 144 ধারা ভেঙে অংশ নেন বিক্ষোভে। ভাষার জন্য আত্মাহুতি দিয়ে ইতিহাসে নাম লেখান সালাম। নায়াগ্রাম তখন খুবই অবহেলিত ছিল। 2000 সালে ভাষা শহীদ আব্দুল সালাম 21শে পদক পেলে তাকে নিয়ে এলাকায় এক ধরনের জাগরণ তৈরি হয়। এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরে এখানে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবদিন হাজারী তিনি এখানে একটা শহীদ মিনার করে দিয়েছিলেন। 21শে ফেব্রুয়ারি জাতির শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করলেও ভাষা শহীদ আব্দুল সালাম এই গ্রামে দীর্ঘদিন ছিলেন উপেক্ষিত। এক সময় তার নামে এই গ্রামে কিছুই ছিল না। 2008 সালে তার নামে এখানে প্রতিষ্ঠা করা হয় একটি গ্রন্থাগার ও জাদুঘর। 2009 সালে এই লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে করা হয় সালামনগর। পরবর্তীতে এখানকার প্রাথমিক বিদ্যালয়ের নামও পরিবর্তন করে তার নামে করা হয়। সারা বছর খুব একটা খবর না থাকলেও ফেব্রুয়ারি মাস এলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই এলাকা। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় গ্রন্থাগারে পাঠক সংখ্যা খুবই কম থাকে। সালামের আসলে যে ছবিটি করা হয়েছে এটা তার ভাই বোনদের চেহারার সঙ্গে মিল রেখে এই ছবিটা এঁকেছেন। সালামের একটি ছবিও ছিল না। সালামের একটি ছবি এবং রক্তমাখা জামা, যেটা 52 সালের পরে তার বাবা ঢাকা থেকে নিয়ে এসেছিলেন। ওটা আমাদের ফেনীর তৎকালীন এমপি মহোদয়, যিনি খাজা আহমদ সাহেব, ওনাকে এটা দিয়েছিলেন ওখানে কোনো একটা সরকারি প্রোগ্রামের জন্য, আর উনি এটা ফেরত আনেননি। সালামের জন্মস্থানকে কেন্দ্র করে সরকারিভাবে মাধ্যমিক স্কুল, কলেজ এবং পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলেই সজীব হয়ে উঠবে এক সময়ের অবহেলিত এই জনপদ। মাসুদুল হক, এটিএন নিউজ, সালামনগর, ফেনী। গ্রামটার নাম ছিল পারিল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এই গ্রামের কয়েকজন সূর্য সন্তানকে সারা দেশের মানুষই চেনেন। তবে সবচেয়ে প্রজ্জ্বল নামটি রফিকুদ্দিন আহমদ, ভাষা আন্দোলনের প্রথম শহীদ। গ্রামবাসীর গর্বিত পরিচয় রফিক নগরের বাসিন্দা। ক্যামেরাম্যান সোহেল রানাকে নিয়ে ভাষা শহীদ রফিকের জন্মভিটা ঘুরে এসে গনি আদমের রিপোর্ট। ঢাকা থেকে সিংগাইরের রাস্তায় ঋষিপাড়া বাজার, সেখান থেকে পশ্চিমে ভাঙা পথ, বসন্ত বাতাসে ধূলিধূসর, পাতাঝরা দেখতে দেখতে পারিল বলধারা গ্রাম, মৃত্যুহীন এক তরুণের পৈতৃক নিবাস। আমি কথা বলবো আমার ভাষায়, এই অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করা মানুষটির জন্মভিটা দেখতে যাই আমরা, যে বাড়িতে 1926 সনের 30শে অক্টোবর জন্ম রফিকুদ্দিন আহমেদের। আব্দুল লতিফ ও রাফিজা খাতুন দম্পতির 5 ছেলে ও 2 মেয়ের মধ্যে সবচেয়ে বড় রফিক 52তে ছিলেন তখনকার জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আর পারিবারিক মুদ্রণ ব্যবসায় পিতার সহযোগী। চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক ছিল তার, পানচিনিও হয়ে গিয়েছিল। 8ই ফাল্গুনের সেই আগুনঝরা দিনটির প্রথম শহীদের জন্মভিটার পাশে দাঁড়িয়ে আমরা শুনছিলাম দুটি তরুণ প্রাণের স্বপ্নভঙ্গের কথা। আমার আম্মার সাথে রফিকের বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ শুনেছি সেটা। তা রফিক মারা যাওয়ার পরে পরে আব্বাকে দিয়ে নিয়ে আসছে আর কি, চাস্তো ভাই বোন। মা যতদিন বাঁচা ছিলেন ততদিনই মা ওই রাত্রিতে, শেষ রাত্রিতে কান্না করত। কিন্তু শহীদ রফিকের আত্মদান বৃথা যায়নি। যে আগুন ছড়িয়ে দিয়ে গেছেন তিনি, তার পবিত্র আঁচে উদ্বুদ্ধ হয়েই গ্রামের সাধারণ একটি পরিবার দেশকে উপহার দিয়েছে 12 জন বীর মুক্তিযোদ্ধা। এই ভাইয়ের অনুপ্রেরণা নিয়েই আমরা মুক্তিযোদ্ধাতে গঠন করি, মুক্তিযোদ্ধায় যাই। এ পরিচয় গর্বের, এ পরিচয় সম্মানের, অনুপ্রেরণার। আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, স্বাধীন ভাষায় কথা বলতে পারতেছি, এইভাবেই ছেলেকে বোঝায়। সে কি বলে? সে অনেক গর্বিত বোধ করে। আমরা যে জায়গায় যাই ওই জায়গায় বলি যে আমরা শহীদ রফিকের বাড়ির সাথে আমাদের বাড়ি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা, এবং তার জন্য সে শহীদ হয়েছে, এটা আমার কাছে একটা গর্বের। গর্ববোধ করি অনেকটাই, কারণ আমরা ভাষা শহীদ রফিকের এলাকায় জন্ম হয়েছি। শান্ত নিস্তরঙ্গ গ্রাম, ততোধিক শান্ত দুপুর, ফাল্গুনকে ডেকে আনা নরম রোদ আর পাখির ডাকের সঙ্গে উড্ডিন লাল সবুজ, কাছেই সাদা সুরম্য একটি ভবন, শহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
সারা বছর যেমনই থাকুক 21শে ফেব্রুয়ারি এলেই ঘষা মাজা শুরু হয়। ভেতরে সারি সারি আলমারিতে বই, চেয়ার টেবিলে পাঠের আয়োজন, দেয়ালে নানা ছবি আর এক কোণে শহীদ রফিকের স্মৃতি সামগ্রী। দিবসকেন্দ্রিক না হয়ে সারা বছরই সাংস্কৃতিক কার্যক্রম চালু রাখা আর মুক্তিযুদ্ধের স্থানীয় স্মারক সাজিয়ে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর দেখতে চান এখানকার মানুষ। মুক্তিযোদ্ধাদের স্মৃতিও যাতে জড়িয়ে থাকতে পারে, আমরা সেইটা কামনা করি। উপলক্ষ ছাড়াও এসে বিভিন্ন দিক দেখে আরও কি করা প্রয়োজনীয় এগুলো যদি আরেকটু উপলব্ধি করা হয় তাহলে হয়তো দেখা যায় আমাদের জিনিসটা আরেকটু সৌন্দর্য হয়। 70 বছর পার হয়ে গেছে। নিজের দেশকে, ভাষাকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন মোহাম্মদ রফিক। তাঁর এবং অন্য শহীদদের সাহসে ভর করেই বাঙালি আজ বাংলাকে প্রতিষ্ঠা করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে। আর এই ছায়া ঢাকা, পাখি ডাকা পারিল গ্রাম রফিকনগর হয়ে তাঁরই পুণ্যস্মৃতি বহন করছে। গনি আদম, এটিএন নিউজ, সিংগাইর, মানিকগঞ্জ। 52 আরেক দেশ কাঁপানো নাম আব্দুল জব্বার। ময়মনসিংহের গফরগাঁয়ের এই সূর্য সন্তানের তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই জন্মভিটায়। সেখানকার মানুষের স্মৃতিতে কিভাবে বেঁচে আছেন তিনি, কেমনই বা আছে তার পরিবার, গফরগাঁও ঘুরে এসে জানাচ্ছেন সাদিয়া আফরোজ। ক্যামেরায় ছিলেন তারিফ মল্লিক। ভোরের আলো ফোটার সাথে সাথে যাত্রা শুরু ময়মনসিংহের গফরগাঁওয়ের পথে। বাংলার ৮-১০টা গ্রাম যেমন হয় তেমনি সবুজে ঘেরা মাঠঘাট প্রান্তর গফরগাঁওয়ের শরীর জুড়ে। প্রাণ প্রকৃতির সাথে মিশে থাকা সতেজ অনুভূতি হয়তো ভাষা শহীদ জব্বারকে শিখিয়েছিল এই বাংলাকে ভালোবাসতে, ভাষার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে। 52-একুশেতে হাজার হাজার ছাত্র জনতার সমাবেশের একজন হয়ে ওঠেন আব্দুল জব্বার। সেখানেই জীবন দিয়ে হয়ে ওঠেন অনন্য একজন বিশ্ব ইতিহাসে বিরল ভাষা শহীদ। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আব্দুল জব্বারের গ্রাম এখন জব্বারনগর। 14 বছর আগেই গ্রামটি পায় নতুন নাম। তার পৈতৃক জমিটিতে একে একে গড়ে তোলা হয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার। একজন ভাষা শহীদের একমাত্র সন্তান হিসেবে আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম বাদল বাবার মতোই দেশপ্রেমিক ছিলেন। ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মজীবন পার করে 2021 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এটিএন নিউজের গফরগাঁও যাওয়ার কথা শুনে ঢাকা থেকে সেখানে পৌঁছান আব্দুল জব্বারের পুত্রবধূ ফিরোজা খাতুন ও একমাত্র নাতি ফারজুল ইসলাম। ফিরোজা জানান, স্বামী নুরুল ইসলাম বাদল ভাষা শহীদের ছেলে হিসেবে মাসে 10,000 টাকা ভাতা পেতেন। তার মৃত্যুর পর ওই ভাতা বন্ধ হয়ে গেছে। ভাষা শহীদের একমাত্র নাতিও অটিজমে আক্রান্ত। ভাতাটা যে বন্ধ হয়েছে, ওই ভাতাটা আমার ছেলের নামে দেওয়া হোক, আমার ছেলে যাতে চলতে পারে। আমার ছেলে একদম অচল। জব্বারনগরের বাসিন্দা হিসেবে গর্বের সাথে নিজের পরিচয় দেন সেখানকার মানুষও। কিন্তু শুধু নামটিই বদলেছে, এমনকি সরকারি গেজেটেও উঠেনি জব্বারনগরের নাম। রাস্তাঘাটও অবহেলিত। 20 তারিখ রাত্রি থেকে শুরু হয়ে যায়, 21 তারিখ পুরা দিন আপনার লোকে লোকারণ্য থাকে। কাজে রাস্তাটা আমাদের বড় হওয়া খুবই প্রয়োজন। 2008 সালে 4130টি বই নিয়ে যাত্রা শুরু আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের। এরপর আর যুক্ত হয়নি নতুন বই। আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়টিরও জীর্ণ দশা। ঢাকায় ফিরে তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় আব্দুল জব্বারের ছেলের বাড়িতে যাত্রা। সরকারের দেয়া 5 শতক জমির একদিকে ভাড়া দিয়ে আরেকদিকে তোলা কয়েকটি ঘরে কোনো রকম জীবন পার করছে তার পরিবার। বস্তির মতো থাকতেছি আমরা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আমাদের কিছু সাহায্য করেন, যদি আমাদের বাড়িটা ডেভেলপ করে দেন, তাহলে আমরা হয়তো এলাকায় মানে গর্বের সাথে বাস করতে পারবো। অন্য ভাষার সাথে মিলিয়ে বলা ছাড়াও কতভাবেই না আমরা অবজ্ঞা করছি বাংলা ভাষাকে। বিশ্বমানের মানুষ হতে গিয়ে মায়ের ভাষাকেই কেউ কেউ আবার ভুলতে বসছি। কিন্তু ভাষা শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারগুলোর দুর্দশার কথা উপলব্ধি করে যদি
বাংলা ভাষার চর্চা করা হতো, তবে এই বাংলাকে আরো গভীরভাবে ভালোবাসতে ও যত্ন নিতে শিখত বাঙালি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, জব্বারনগর, গফরগাঁও, ময়মনসিংহ। দেশের খবরের এ পর্যায়ে সময় হলো বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোল পেট্রাপোল বন্দরের নোম্যান্স ল্যান্ডে বসেছে দুই দেশের বাংলা ভাষাভাষীদের মিলন মেলা। বেলা 11টায় আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই 0 পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিব 21শে মঞ্চ ও অস্থায়ী শহীদ বেদিতে মানুষের ঢল নামে। অনুষ্ঠান চলে দুই বাংলায় আলাদা দুটি মঞ্চে। এর আগে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই দেশের আমন্ত্রিত মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, কবি, সাহিত্যিক সহ সাধারণ মানুষ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরে এ সময় দেখা যায় শ্রদ্ধা অবনত চিত্তে হাজারো জনতার মুখ। এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য। গান, কবিতা সহ নানা পরিবেশনায় বিকেল নাগাদ চলবে দুই বাংলার মিলন মেলা। আমি প্রতিবাদী ভাষা হিসেবে আমি বাংলাকে বেছে নিয়েছি। আমি গর্ববোধ করি আজকে আমি দুদেশের বাঙালিকে আমি দেখতে পাচ্ছি। এপারের বাংলা এবং ওপারের বাংলা উভয়ই আমরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটা আমরা সকলে মিলে উপভোগ করছি। নানা আয়োজনে অমর 21শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানকার চিত্র জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নানান সামাজিক সংস্থা অর্থাৎ রাজনৈতিক দল সব রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি বাসদকে, আমরা বিএনপিকে দেখতে পেয়েছি, আমরা এছাড়া নানান সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সবাইকে আমরা দেখতে পেয়েছি যে এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তবে এটি একটি গতবারের থেকে এইবার একটু ভিন্ন মাত্রায় রূপ নিয়েছে, যেহেতু গতবার অনেকে জানতেন না, যেহেতু আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখনও নির্মাণাধীন রয়েছে। অস্থায়ী শহীদ মিনারটি গতবার এইভাবে হয়তো মানুষ জানতেন না বিধায় গতবার আমরা একটু লোকসংখ্যা কম দেখেছি। তবে এইবার যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সকাল থেকে তারা নানান বয়সী তারা সকাল থেকে ভিড় করছেন। তবে এই শহীদ মিনারের যে আমরা শহীদ মিনারে যেটা বলছি যে এখানকার যে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন একটু বিশৃঙ্খলাও দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা কিন্তু এই বেদি থেকে নামতে চাচ্ছেন না। এ ধরনের একটি বিশৃঙ্খলাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলে তারপরেও শুধু এই শহীদ মিনারের পুষ্পার্ঘ্য নিবেদন নয়, এছাড়াও নগরীর শিল্পকলা একাডেমিতে আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধু এবং এই যে মুক্তিযুদ্ধ এর উপরে চিত্রকর্ম প্রদর্শনী হচ্ছে ওখানে জেলা প্রশাসনের আয়োজনে। যারা নানান জায়গায় এই দিবসটি পালন উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। আপাতত শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করে পাবনায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী রিজভি জয়। 1952 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের যে বাঙালি ভুলে যায়নি, ভুলতে পারে না, তার প্রমাণ কিন্তু আজকের 21শে ফেব্রুয়ারি। সারা দেশের মতো পাবনাতেও কিন্তু দিনটি যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর্যের সাথে পালন হচ্ছে ও সারা দিন ব্যাপী চলছে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ। পাবনার যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেটি কিন্তু ফুলে ফুলে ছেয়ে গিয়েছে এবং সারাদিনেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা বয়সের নানা মানুষের হাজারো মানুষের উপস্থিতিতে এই এলাকাটি মুখরিত হয়ে যায় এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এবং শুধু এই শহীদ মিনারটি নয়, পাবনার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে শহীদ মিনারগুলো রয়েছে সেখানেও কিন্তু শ্রদ্ধা অর্পণের পাশাপাশি রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্নভাবে আজকে শহীদদের স্মরণ করা হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। যে স্থানীয় প্রগতিশীল মানুষের পক্ষ থেকে দাবি রয়েছে পাবনার আঞ্চলিক পর্যায়ে যে ভাষা আন্দোলনের ইতিহাস সেটি সংরক্ষণের। এই ছিল আমার কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস পালনের সর্বশেষ খবর। শেষ করছি দেশের খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কোথাও অবহেলায়, কোথাও গর্বে ভাষা শহীদদের স্মৃতি। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।